লাস্ট ক্লাস পর্যন্ত আমরা এই পোর্শনগুলি কমপ্লিট করছিলাম, তাই না? তো আজকে আসলে আমরা সিমেন্টিক মার্কআপ দিয়ে আমাদের হচ্ছে কাজ শুরু করি। এখান থেকে আমি এই বিষয়গুলো আপাতত বাদ দিয়ে দিচ্ছি, এগুলো আমাদের লাগবে না। টেমপ্লেটটা হচ্ছে যা আছে তাই থাকলো। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিমেন্টিক মার্কআপ। এবং সিমেন্টিক মার্কআপের এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সিমেন্টিক মার্কআপ বলতে কি বোঝায়? সিমেন্টিক মার্কআপ বলতে বোঝায় বুঝতে পারা যে আপনি একটা এলিমেন্ট বা সামথিং কিছু একটা নিয়ে আপনি কাজ করতেছেন, ওর কাজটা কি হচ্ছে সেটা হচ্ছে আপনি ওর নামটা পড়েই যদি আপনি বুঝতে পারেন, সেটা কিন্তু হচ্ছে সিমেন্টিক মার্কআপ। আর এই সিমেন্টিক মার্কআপের কনসেপ্ট HTML5 এ কিন্তু হচ্ছে প্রথম আসে। HTML4 বা হচ্ছে এর আগের যে ভার্সনগুলো, সেই ভার্সনগুলোতে সিমেন্টিক মার্কআপের কোনো হচ্ছে কনসেপ্টই ছিল না। তো HTML5 এর HTML এর বর্তমানে বা লেটেস্ট ভার্সনটা কোনটা বলেন তো? HTML5। তো এই HTML5 এর ভিতরে এই সিমেন্টিক মার্কআপের এই কনসেপ্টটা আজকে আমরা আলোচনা করব। সিমেন্টিক মার্কআপের সংজ্ঞাটা কি? নাম পড়েই বুঝতে পারা যে হচ্ছে কাজটা কি হচ্ছে। তো আমি একটু আপনাদেরকে পেইন্ট টুলে একটু সিমেন্টিক মার্কআপের একটু কনসেপ্টটা হচ্ছে দেওয়ার চেষ্টা করি। সিমেন্টিক মার্কআপের মানে অনেকগুলি মানে অনেক রকমের কিন্তু সিমেন্টিক মার্কআপ আছে, ঠিক আছে? অনেক রকমের। তার ভিতরে দেখা যায় বেশ কিছু পপুলার সিমেন্টিক মার্কআপ আছে, যেমন হেডার। হ্যাঁ, হেডার বলতে আমরা এমন একটা অংশ বুঝাই যেটা কিন্তু হচ্ছে সবসময় ওয়েবসাইটের উপরের দিকে কিছু একটা নির্দেশ করে। আবার ধরেন হচ্ছে ফুটার। এই ফুটার বলতে কিন্তু আপনি বুঝবেন যে হচ্ছে ওয়েবসাইটের একবারে নিচের দিকে কিছু একটা, এমন সাইট সামথিং কিছু একটা। আবার আমরা কাজ করার সময় আমরা কিন্তু সেকশনও ধরে থাকি, যে এক একটা পোর্শন। হ্যাঁ, ওয়েবসাইটের এক একটা পোর্শন হচ্ছে এক একটা সেকশন ধরা হয়। আবার দেখবেন যে হচ্ছে অ্যাসাইড নামে হচ্ছে দেখা যায় যে হচ্ছে আপনার ধরা হয় কন্টেন্টকে। হ্যাঁ, অ্যাসাইড নামে কি, যে অ্যাসাইড এটা কিন্তু আপনি শুনেই বুঝতে পারতেছেন সামথিং লাইক কিছু একটা পাশে থাকবে। আবার হচ্ছে আর্টিকেল, তাই না? এই যে এই বিষয়গুলি, এগুলি কিন্তু হচ্ছে আপনি নাম পড়ে কিন্তু বুঝে ফেলতে পারতেছেন ওর কাজটা কি হচ্ছে। তো এরকম সিমেন্টিক মার্কআপ যেমন এইখানে দেখেন HEAD আর হেডার। হ্যাঁ, এটা একটা হচ্ছে সিমেন্টিক মার্কআপ এরকম একটা। তারপর হচ্ছে সেকশন, এটা একটা এইটা একটা সিমেন্টিক মার্কআপ। তারপরে হচ্ছে এগুলো কিন্তু আলাদা আলাদা সিমেন্টিক মার্কআপ। হ্যাঁ, তারপরে হচ্ছে ফুটার, এটা একটা সিমেন্টিক মার্কআপ। তারপর আমরা হচ্ছে অনেক সময় ন্যাব বার বসাই না? ন্যাব বার বসানোর জন্য এই যে ন্যাব, এটা কিন্তু একটা হচ্ছে সিমেন্টিক মার্কআপ। তারপরে হচ্ছে অ্যাসাইড। হ্যাঁ, এটা হচ্ছে সিমেন্টিক মার্কআপ। তারপরে আর্টিকেল, এই আর্টিকেলও কিন্তু হচ্ছে সিমেন্টিক মার্কআপ। তো আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই কনসেপ্টটা কি, সিমেন্টিক মার্কআপটা কাকে বলা হয়, ঠিক আছে? এই কনসেপ্টটা আপনি মাথায় রাখবেন। আপনি যখন জবের জন্য ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে সিমেন্টিক মার্কআপ বলতে কি বুঝো, ঠিক আছে? এইটা আমাদেরকে বোঝাও। তখন আপনাকে বুঝাইতে হবে জাস্ট যে যে সমস্ত মার্কআপগুলির নাম পড়েই বুঝতে পারা যায় যে হচ্ছে ও কি টাইপের কাজ করবে, তাদের কি হচ্ছে আমরা কি বলি, সিমেন্টিক মার্কআপ হচ্ছে বলে থাকি, ঠিক আছে? তো আমরা যখন কাজ করতে যাব তখন কিন্তু আমাদের সিমেন্টিক মার্কআপ ব্যবহার করে কাজ করতে হবে। আপনি যদি সিমেন্টিক মার্কআপ ব্যবহার করে কাজ না করেন, আপনার মানে আপনি যে কাজটা করবেন বা আপনি যে কোড করবেন সেটা কিন্তু হচ্ছে কি হবে না, স্ট্যান্ডার্ড ফরমেশনে হবে না। তো আমরা ইনশাল্লাহ কাজ যখন করব তখন ইনশাল্লাহ হচ্ছে সিমেন্টিক মার্কআপ নিয়ে আমরা বিস্তারিত ইনশাল্লাহ আরো আরো দেখব। আপনাদের এখন একটা এইচডব্লিউ থাকবে, একটু খেয়াল করে দেখেন, এটা আপনাদের প্রথম এইচডব্লিউ। সেটা হচ্ছে SEMAN, সিমেন্টিক অ্যান্ড নন সিমেন্টিক। আপনারা সিমেন্টিক এবং এসটিএমএল এর সিমেন্টিক এবং নন সিমেন্টিক যে মার্কআপগুলি আছে সেগুলি বের করার চেষ্টা করবেন। হ্যাঁ, যেমন এখানে দেখেন এই যে H1, এগুলোকেও কিন্তু হচ্ছে সিমেন্টিক মার্কআপ বলা হয়। কেন বলতে পারেন? H1 মানে কি? H1 মানে হচ্ছে হেডিং 1, মানে হেড 1, ঠিক আছে? হেডিং 1। তো এই কারণে কিন্তু হচ্ছে এটাকেও সিমেন্টিক মার্কআপ। আবার আমরা যে কাজ করার সময় বিভিন্ন রকমের যে ফর্ম, FORM ফর্ম নেই না, এই ফর্মটা কিন্তু হচ্ছে একটা সিমেন্টিক মার্কআপ। এই সিমেন্টিক মার্কআপের কনসেপ্টটাই হচ্ছে এটা, জাস্ট নামটা পড়েই বুঝতে পারবেন যে হচ্ছে ওর কাজটা কি। আবার দুই একটা নন সিমেন্টিক মার্কআপের কথা বলি, যেমন ডিভ। আমরা এই যে ডিভ দিয়ে কাজ করছিলাম না, এই ডিভ মানে হচ্ছে ডিভিশন। কিন্তু এই ডিভিশনটা কিন্তু হচ্ছে নন সিমেন্টিক মার্কআপ। মানে এটা দিয়ে আপনি হচ্ছে জাস্ট এটা কিন্তু যে একবারে যে পুরোপুরি যে একটা হচ্ছে মিনিংফুল, সেটা কিন্তু হচ্ছে না। তারপর এই টাইপের হচ্ছে আরো কিছু আছে, যেমন স্প্যান, SPAN, স্প্যান। এই স্প্যানটাও হচ্ছে একটা নন সিমেন্টিক মার্কআপ, ঠিক আছে? স্প্যানের কাজ কি? ধরেন আপনি কিছু একটা লিখলেন, ধরেন হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফ লিখলেন, এখানে হচ্ছে আপনার প্যারাগ্রাফের 5টা টেক্সট, বাট আপনি চাইতেছেন এই যে এই জায়গাটা, এই এতটুকু টেক্সটকে এটা আলাদাভাবে একটু হচ্ছে র্যাপিং করবেন। তো সেই ক্ষেত্রে কি করা হয় জানেন? সেই ক্ষেত্রে এটাকে আলাদা করে স্প্যানের ভিতরে, SPAN,
স্প্যানের ভিতরে হচ্ছে এই প্রশ্নটাকে হচ্ছে বসায় তারপর হচ্ছে কাজ করা। অনেক সময় দেখি না যে হচ্ছে একটা প্যারাগ্রাফ বসাইছে, সেটার ভিতরে পুরো টেক্সটটা হচ্ছে ব্ল্যাক কালারের, বাট এতটুকু পোর্শন একটা রেড কালারের, তাই না? তো এই কাজগুলি হচ্ছে করে কিভাবে? এই কাজগুলি কিন্তু হচ্ছে ওই স্প্যানের সাহায্যে হচ্ছে করা হয়। যদি আমি একটু রিলোড দিই, দেখেন এখানে নর্মাল প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছি, তাই না? তো ধরেন এইটাকেই আমরা একটু কাজ করি, হ্যাঁ? ধরেন এখানে হচ্ছে প্যারাগ্রাফ, তো তো আপনি যদি সিএসএস এটা করতে চান, কিভাবে করি আমরা? ধরেন হচ্ছে ওই প্যারাগ্রাফটাকে ধরি, তাই তো? ধরেন যে কালার, সিওএলওআর কালার, ও নর্মাল কালারটা হচ্ছে আপনার কি, যে হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক না, ধর হচ্ছে ব্লু বলি, BLUE ব্লু। সো এবার একটু রিলোড দেন, দেখেন পুরো টেক্সটে কিন্তু হচ্ছে ব্লু হয়ে গেছে, বাট আমি মাঝখানের এই পোর্শনটুকে চাচ্ছি আলাদা কালার। তো এখানে এই স্প্যানটাকে ধরেন, এখানে একটা ক্লাস ধরেন, ঠিক আছে? ধরেন হচ্ছে এটা রেড কালার হবে, রেড নামে একটা ক্লাস ধরে দেখেন। তো আপনাদের নেক্সট ক্লাসে প্রথম যে পার্টটা থাকবে পড়া, সেটা হচ্ছে সিমেন্টিক, HTML5 এর সিমেন্টিক মার্কআপ আর নন সিমেন্টিক যে মার্কআপটা, সেইটার একটা লিস্ট আপনারা তৈরি করবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার কাগজে কলমে আপনারা হচ্ছে লিখে রাখেন। এখন বলতে পারেন ভাইয়া এটা আরো লিস্ট আমরা কোথায় পাবো? খুব সিম্পল তো। আপনি জাস্ট এখানে যে একটু হচ্ছে সার্চ করেন, W3 স্কুলেরই দেখবেন রেফারেন্স পেয়ে গেছেন। HTML5 সিমেন্টিক মার্কআপ, HTML5 নন সিমেন্টিক মার্কআপ, দেখবেন আপনি রেফারেন্স পেয়ে গেছেন। তো এরকম করে রিসার্চ করে করে এই সমস্ত বিষয়গুলি এখন থেকে আমাদের বের করাটা কিন্তু শিখতে হবে। হ্যাঁ, ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপার যারা, আমাদের প্রতিনিয়ত আমাদের রিসার্চ করেই কিন্তু আমাদের কাজ করতে হবে। তো আমরা মোটামুটি আসেন এই পার্ট পর্যন্ত আমাদের ক্লিয়ার সিমেন্টিক মার্কআপ। এখন আমরা পরের টপিকটা আলোচনা করব আজকে, ঠিক আছে? আমাদের পরে যে টপিকটা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে HTML এর ব্লক লেভেল আর হচ্ছে ইনলাইন লেভেলের এলিমেন্ট। ঠিক আছে? HTML ব্লক এন্ড ইনলাইন এলিমেন্ট এইটা আলোচনা করব, এবং এটা আলোচনা করতে যেয়ে আমরা হচ্ছে ডিসপ্লে প্রপার্টি নিয়েও আমরা হচ্ছে আলোচনা করে ফেলবো। আসেন আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাই। ধরেন এখানে আমি একটা H1 লিখলাম, এখানে আমার 5টা টেক্সট। তারপরে এইখানে আসেন হচ্ছে একটা H2 লিখলাম, এখানে ধরেন হচ্ছে 5টা টেক্সট। একটু সেভ করি, পরে একটু রিলোড দিই। দেখেন তো এখানে ভালো করে বোঝার চেষ্টা করবেন কি হচ্ছে, বুঝছেন? H1 লিখছি, এইটা এইটা একটা H2। অথবা আপনি এখানে এসে নিচে একটা প্যারাগ্রাফ লেখেন, দেখেন এখানে লরেম লিখে আমি মাত্র 5টা টেক্সট লিখছি। রিলোড দেন তো, দেখেন তো কি হচ্ছে এখানে। আচ্ছা, এটা এগেইনস্টে একটা সিএসএস করা আছে, এটা বাদ দিই আমরা। মানে বিষয়টা কি হচ্ছে এখানে? আপনি H1 লিখলেন, H2 লিখলেন, বা প্যারাগ্রাফ আপনি যাই লিখতেছেন, একটু খেয়াল করে দেখছেন যে ওরা আসতেছে কিভাবে? ওরা কিন্তু পাশাপাশি আসতেছে না, দেখেন তো। আপনি এখানে যে এই যে H1টা লিখছেন, এর পাশে কিন্তু বিশাল একটা জায়গা ফাঁকা, তারপরও এই H2টা ওর পাশে না আসে নিচে আসছে, প্যারাগ্রাফটাও নিচে আসছে। কেন এই জিনিসটা হয়েছে? এই জিনিসটা হয়েছে কারণ ওরা ডিফল্ট অবস্থায় ওরা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, মানে HTML এর ব্লক লেভেল এলিমেন্ট যারা, তারা নিজে বসার পরে পাশে কাউকে বসতে দেয় না। ভালো করে বুঝে নেন, নিজে বসবে, বসার পরে পাশে জায়গা থাকলেও অন্য কাউকে বসতে দিবে না। তো এরা কিন্তু হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এইবার ধরেন আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ব্যবহার করে আমরা কাজ করছি না, রেফারেন্স দিয়ে আমরা যে কাজ করতাম। ধরেন এখানে একটা ফেসবুকের আমি লিঙ্কটা কানেক্ট করব, FACEBWK ফেসবুক। ঠিক আছে? এটা হচ্ছে আমার ফেসবুকের লিঙ্ক হবে। এইখানে আমার ফেসবুকের যে ওয়েবসাইটটা, ঠিক আছে, মানে ফেসবুকের যে লিঙ্কটা, https:// facebook.com/ দিয়ে md, আচ্ছা ইউজার নেমটা তো ভুলে গেছি, যাই হোক সামথিং ধরেন হচ্ছে এরকম, এসে রিলোড দিই। খেয়াল করেন এই যে ফেসবুক, তাই না? এই যে লিঙ্কটা। তো আসেন এখানে নিচে টুইটারের লিঙ্কটাও কানেক্ট করি। ঠিক আছে? সেম। ধর আমি এটাকে কপি পেস্ট করে কাজ করি। ধরেন এটা হচ্ছে টুইটারের, TWITTER, টুইটার। খেয়াল করে দেখেন তো কি হয়। রিলোড দেন, দেখেন ওরা দুজন পাশাপাশি আসছে। এরা কিন্তু পাশাপাশি আসে নাই কেউ, এরা সবাই নিচে নিচে আসছে, বাট এ কিন্তু হচ্ছে পাশাপাশি আসছে। আবার এই খালি যে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ তাও না, দেখেন এখানে আমি এখানে একটা স্প্যান দিলাম, একটু আগে আপনাদের স্প্যান শিখাইছিলাম না, SPAN, স্প্যান। ধরেন এখানে সামথিং কিছু একটা, যা কিছু একটা লেখেন, ধরেন হ্যালো, HCWLO, হ্যালো SSB। ঠিক এখানে দুইটা টেক্সট লিখলাম আমি, হ্যালো SSB। একটু রিলোড দেন তো, দেখেন তো, হ্যালো SSB, হ্যালো SSB,
অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, আমি এখানে ৩টা লাইন লিখলাম, এরা সবাই আসলো নিচে নিচে। এইখানে আমি হচ্ছে লিখলাম ৪টা লাইন, বাট এরা আসলো হচ্ছে সবাই পাশাপাশি। জিনিসটা কেন? কারণ ওরা হচ্ছে HTML এর আপনার হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো HTML এ আমরা যে সমস্ত এলিমেন্টগুলি ব্যবহার করি সেগুলো হচ্ছে ২ রকমের, মানে ২ ভাবে বিভক্ত। এক রকমের ওদেরকে বলা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ওদের স্বভাবটা হচ্ছে ওরা বসার পরে পাশে জায়গা খালি থাকলেও ওরা কাউকে বসতে দেয় না। ঠিক আছে? কাউকে ওরা বসতে দিবে না। আর আরেক রকমের ওদের হচ্ছে স্বভাবটা, ওরা হচ্ছে আপনার যে কি বলে যে ইনলাইন টাইপের হচ্ছে এলিমেন্ট। ওরা বসার পরে, মানে ওরা বসবে, বসার পরে ওদের যদি হচ্ছে পাশের জায়গা খালি থাকে, ওরা হচ্ছে ওর মতন আরেকজনকে হচ্ছে বসে দিবে, ওর মতন আরেকজন কিন্তু। হ্যাঁ, এখানে দেখেন এই যে স্প্যান লিখলাম না, এই যে স্প্যান, এই যে স্প্যানের ভিতরে টেক্সটগুলি লিখলাম। আপনি যদি নিচে এসে এখানে একটা আরেকটা হচ্ছে ধরেন কি বলি, একটা H3 ধরি আমি, হ্যাঁ, এই H3ও কিন্তু হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট। ধরেন এখানেও 5টা টেক্সট সেভ করেন, এই H3 কিন্তু আবার পাশাপাশি আসবে না, এটা কিন্তু হচ্ছে আবার নিচে। কেন? কারণ ও কিন্তু হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। তো আমরা যে HTML এর কন্টেন্টগুলি নিয়ে কাজ করি, এই টাইপের কন্টেন্টগুলি কিন্তু হচ্ছে ডিফল্ট এই দুইটা নেচারে থাকে। একটা নেচার হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট হিসেবে কাজ করে, আরেকটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে? বাট এর সাথে আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে ওদের আছে, এবং সেইটা দেখতে যেই আমরা হচ্ছে এই ডিসপ্লে প্রপার্টিটা নিয়ে এবার একটু কাজ করব। হ্যাঁ, যেই এলিমেন্টটা এই যে ব্লক লেভেলে কাজ করতেছে, ওর সিএসএস এ কি করে জানেন? ডিসপ্লে হচ্ছে BLOCK, BLOCK ব্লক করা। যে হচ্ছে পাশাপাশি আরেকজনকে বসতে দিচ্ছে, তার হচ্ছে ডিসপ্লে ইনলাইন করা। বাট আরো একটা মজার বিষয় হচ্ছে, আরো একটা আপনার হচ্ছে প্রপার্টি আছে, যেটা হচ্ছে ইনলাইন ব্লক। বাট এটা হচ্ছে কাউকে ডিক্লেয়ার করা হয়নি, এটা বানানো আছে বাট এটা কারোর জন্য ডিক্লেয়ার করা হয়নি। বাট আপনি যদি কাজ করতে চান, আপনি হচ্ছে ডিক্লেয়ার করতে পারবেন। এখন আসেন আমরা একটু হচ্ছে মজা করব বলতে আমরা এই সমস্ত এলিমেন্টগুলির যে ডিফল্ট যে প্রপার্টি সেটা চেঞ্জ করে ওরা কিভাবে হচ্ছে ওদেরকে পরিবর্তন করে ফেলতে পারি আমরা, সেটাও একটু আমরা দেখব। বাট এটা দেখার আগে আমি একটু সিম্পল করতেছি কাজগুলিকে। এখান থেকে আমি H1 আর H2 আর হচ্ছে দুইটা রাখলাম। ঠিক আছে? একটু খেয়াল করি, এই যে একটা H1 একটা ব্লক লেভেল এলিমেন্ট, H2 একটা ব্লক লেভেল এলিমেন্ট, এই অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে? এরা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। তারপর আমরা যে ইমেজ ব্যবহার করতাম না, মনে আছে? ইমেজও খেয়াল আছে যে হচ্ছে ছোট টাইপের ইমেজও হচ্ছে যদি হতো পাশাপাশি যে হচ্ছে বসে গেছিল। ধরেন এই যে এইখানে ইমেজের ভিতরে সান নামে একটা ইমেজ দাঁড়াবে, কি ইমেজ, রিলোড দেন তো। আচ্ছা, এটা অনেক বড় ইমেজ, সানসেট ডট জেপিজি। একটু খেয়াল করে তার দেখি আমি। হ্যাঁ, এটা ছোট একটা ইমেজ, একটু খেয়াল করে দেখছেন? এই দেখেন তো অ্যাঙ্কর ট্যাগ দুইটার পাশে ইমেজটা ওই যে এখানে চলে আসছে কেন? কারণ এর তিনটাই কিন্তু হচ্ছে ইনলাইন এলিমেন্ট, তিনটাই। এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগ, এই ইমেজ, এর তিনজনই এরা ইনলাইন এলিমেন্ট। আচ্ছা, তো এখন আমরা একটু ওদের যে ডিফল্ট যে নেচারগুলো সেগুলো একটু পরিবর্তন করে একটু দেখবো। ঠিক আছে? আসেন একটু রিলোড দিই। এইটাকে আমি একটু ইনস্পেক্ট করে এখানে ধরে আপনাদেরকে একটু দেখাই। ইনস্পেক্ট করতে তো আমরা পারি, তাই না? আমি একটু জুম করে দিই আপনাদের জন্য নিচের পোর্শনটা, যাতে আপনার কোডটা দেখে বুঝতে পারেন। দেখেন এখানে H1, এটা H2। একটা ব্লক লেভেল এলিমেন্ট কিভাবে কাজ করে দেখেন। এই যে ব্লক লেভেল এলিমেন্টটা দেখছেন, এই যে আমি ওর উপরে যখন ধরতেছি, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আপনি এই কন্টেন্টটাকে ধরতে পারবেন কিভাবে? আপনি মাউসের কার্সরটা দিয়ে ক্লিক করে আপনি ওর উপরে যে ক্লিক করলে বা ওর উপরে যে হচ্ছে মাউসের কার্সরটা নিলেই হবে, যেটাকে আমরা হোভার বলি। হ্যাঁ, আপনি জাস্ট মাউসের কার্সরটা নিলেই আপনি দেখতে পারবেন। একটু খেয়াল করে দেখবেন, এই পুরো পোর্শনটা দেখছেন ব্লু, মানে একবার নীল হয়ে পুরোটা জায়গাটা যে দখল করে রাখছে। আর উপরে দেখছেন একটা কমলা রঙের জায়গা, ওইটা কি? ওইটা অন্য একটা জিনিস। হ্যাঁ, ওইটাকে বলা হচ্ছে মার্জিন। ওইটা নিয়ে পরে আমরা আলোচনা করব। বাট এখানে বিষয়টা কি হচ্ছে একটু দেখেন তো। এই যে কন্টেন্ট আছে, আপনি যখন ওর উপরে হোভার করতেছেন দেখছেন ও পুরো জায়গাটা যে দখল করে রাখছে। ও কিন্তু ছোট, এতটুকু জায়গা, বাট ব্লক লেভেল এলিমেন্টের হওয়ার কারণে ও পুরো জায়গাটা দখল করে রাখছে। এবার H2 তেও দেখেন সেম। বাট এবার আপনি যখন হচ্ছে এই অ্যাঙ্করটাকে দেখছেন, এই ব্লু, মানে ব্লু যে জায়গাটুকু সেটা হচ্ছে দেখছেন যতটুকু ফেসবুক লেখা যতটুকু, ততটুকু কিন্তু হচ্ছে এই লেখাটা। যখন টুইটারের উপরে হোভার করেন, ব্লু জায়গাটুকু দেখতে পাচ্ছেন যতটুকু হচ্ছে আপনার কি, যে টুইটার লেখা যতটুকু সেই ততটুকু অংশতেই কিন্তু হচ্ছে ব্লু লেখাটুকু, মানে ব্লু আভাটা আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন এখানে এই যে একটা ব্লু রঙের আভা, তাই না? এই যে ব্লু রঙের আভা, এই যে ব্লু, এই যে ব্লু, রাইট? তো মোটামুটি আশা করি যে হচ্ছে আমরা এই বিষয়টা আমরা বুঝতে পারছি। আসেন এখন আমরা একটু ওদের ডিফল্ট নেচারটা একটু দেখবো। দেখেন এখানে এই যে H1টা ধরলাম, এই H1 এর একটা CSS এখানে চলে আসতেছে, দেখছেন? এইখানে দেখেন তো ইউজার এজেন্ট স্টাইল শিট লেখা, তাই না? এই স্টাইলটা অ্যাকচুয়ালি এই H1 কে যখন তৈরি করা হয়
তখন ও ডেভেলপাররাই কি করছে জানেন, ওকে ওর এগেনস্ট একটা ডিফল্ট একটা সিএসএসও করে দিয়েছে। এখানে খেয়াল করে দেখছেন ডিসপ্লে ব্লক বলা, এই দেখেন এই যে ডিসপ্লে ব্লক, ঠিক আছে। এই যে এবং এই কারণেই H1 H2 ওরা হচ্ছে কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট আকারে কাজ করতেছে। যাই হোক, এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে ওদের ডিসপ্লে যেটা সেটা আমরা চেঞ্জ করে ফেলবো। আসেন এখানে আমি একটু খেয়াল করে দেখেন, আপনি এই যে এলিমেন্ট ডট স্টাইলের যে জায়গাটা, এখানে আপনি আপনার মতন করে না সিএসএস লিখতে পারবেন। যদিও সেটা হচ্ছে কি হবে না, স্থায়ী থাকবে না, মানে সেটা কিন্তু হচ্ছে সেভ হয়ে থাকবে না। বাট আপনি কিন্তু কি করতে পারবেন, আপনি কিন্তু হচ্ছে লিখতে পারবেন। তো আসেন এখানে আমরা একটু সিএসএস লিখি। আমরা এখানে একটা ডিসপ্লে লিখলাম, ডিসপ্লে ব্লক। ও তো ব্লক লেভেল এলিমেন্ট ডিফল্ট অবস্থায়। আবার একটা মজার বিষয় খেয়াল করেন, আপনি যখন এখানে কোনো একটা এলিমেন্ট আপনি একটা সিএসএস লিখবেন, ডিফল্ট অবস্থায় যদি কোনো সিএসএস থাকে আপনি সেটাও যদি লেখেন, তাহলে ওটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে। মানে এইটা দেখেন, আমি যেটা লিখছি সেটা দেখাইতেছে, আগে যেটা ডিফল্ট ছিল সেটা কিন্তু বাদ দিচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট কিভাবে কাজ করে সেটা তো দেখলাম। আমরা এটাকে না একটু ইনলাইন করে ফেলবো। খেয়াল করে দেখেন, আমি এই H1টাকে ইনলাইন করে ফেলছি। এবং ইনলাইন করার পরে কি হয়েছে, আসেন ওর উপরে আবার একটু হোভার করি। দেখেন তো মাউসের কার্সরটা যখন নিয়ে আসলাম ওর উপরে, একটু খেয়াল করে দেখছেন আগে নীল রঙের এই আভাটুকু পুরো জায়গাটা জুড়ে ছিল, বাট এখন শুধুমাত্র এই লেখাটুকু যতটুকু জায়গা জুড়ে আছে ততটুকু কিন্তু। আবার H2 তে হোভার করেন, দেখেন H2 তে কিন্তু ঠিকই আমরা দেখতে পাচ্ছি পুরো জায়গাটা জুড়ে হচ্ছে নীল রঙের আভা। তার মানে কি জানেন, আমরা কিন্তু হচ্ছে H1টাকে আমি কিন্তু ডিসপ্লে ইনলাইন বলে মানে বানায় ফেলছি। বাট এই যে এই লেখাটা এইটা কিন্তু আবার ডিসপ্লে ব্লক, এই কারণে কিন্তু হচ্ছে পাশাপাশি আসতেছে না। আসেন এবার আমরা H2 ধরবো, ধরে ওকেও আমরা ডিসপ্লে না ইনলাইন করে দিব। এবং একটু খেয়াল করে দেখেন তো, এখন ডিসপ্লে ইনলাইন, আবার এই যে এই জায়গায় কিন্তু সবগুলি ডিসপ্লে ইনলাইন, এই কারণে কিন্তু প্রত্যেকটা মানে সবগুলি কন্টেন্ট আমার কি হয়ে গেছে, আমার কিন্তু পাশাপাশি চলে আসছে। ঠিক আছে, দেখেন সবগুলি পাশাপাশি, তাই না? আরেকটা মজার বিষয় দেখি একটু, এই যে ডিফল্ট এই অ্যাঙ্কর ট্যাগটা একটু ধরি, হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগটা ধরলাম, ধরে এই যে এইখানে এসে এবার ওকে আমরা ডিসপ্লে ব্লক বলে দিব। একটু খেয়াল করে দেখছেন, ডিসপ্লে ব্লক বলার সাথে সাথে একটু খেয়াল করে দেখেন, আপনি এবার ওর উপরে যান, দেখেন ও পুরো জায়গাটা দখল করে রাখছে। ঠিক আছে, তো এবার এই এই এটাও ধরেন, ধরে এইখানেও আমরা ডিসপ্লে ব্লক বলি। আমরা জাস্ট কি করতেছি জানেন গাইজ, আমরা জাস্ট একটু ডিসপ্লে এই যে ইনলাইন এলিমেন্ট বা ব্লক লেভেল এলিমেন্ট কিভাবে কাজ করে এবং ওদের ডিসপ্লে প্রপার্টিগুলি কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করতেছি। ঠিক আছে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তো এখানে ডিসপ্লে ব্লক, তাই না, ব্লক। এখন দেখেন এও ডিসপ্লে ব্লক হয়ে গেছে, এও কিন্তু ডিসপ্লে ব্লক। উল্টা এই H1 আর H2 তে আমরা 2 কে আমরা কি করে ফেলছি, ডিসপ্লে ইনলাইন করে ফেলছি। দেখেন আমি এখানে যে সিএসএসটা লিখছি সেটা কিন্তু হচ্ছে সেভ হবে না, আমি রিলোড দিলাম, সব আবার আগের মতন চলে আসছে। এটা হচ্ছে এখন ব্লক, এটা হচ্ছে ইনলাইন। আমরা আরেকটা মজার বিষয়, আরেকটা মজার প্রপার্টি দেখবো, সেটা হচ্ছে ইনলাইন ব্লক। এবার ঠিক আছে, আমরা তো মোটামুটি এটা দেখলাম, এটা দেখলাম, এবার ইনলাইন ব্লকটা দেখবো। এই ইনলাইন ব্লকটা কিন্তু ডিফল্ট কাউকে ডিফাইন করা থাকে না, বাট আপনি ডিফাইন করতে পারবেন। আর ইনলাইন ব্লক জিনিসটা কি, ইনলাইন ব্লকের ভিতরে আপনার আপনি যে কন্টেন্টটাকে ইনলাইন ব্লক বলবেন, সে ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন দুইজনেরই বৈশিষ্ট্য হবে। কিভাবে, সংজ্ঞাটা আগে লিখে নেন। আপনি যদি একটা কি বলেন, একটা এলিমেন্টকে বা একটা কন্টেন্টকে যদি আপনি ইনলাইন ব্লক বলেন, যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই কন্টেন্টটা ইনলাইনের মতন নিজে বসার পরে পাশের জায়গা থাকলে আরেকজনকে বসতে দিবে। বাট যতটুকু জায়গা জুড়ে বসবে ততটুকু জায়গা সে হচ্ছে ব্লক করে, মানে একবারে দখল করে বসবে। ব্লক লেভেল এলিমেন্টে কি হয়, একটা পুরো জায়গাটা সে দখল করে বসে, পাশে কাউকে বসতে দেয় না। ইনলাইনে কি হয়, সে কিন্তু নিজে বসার পরে পাশে আরেকজনকে বসতে দেয়। বাট ইনলাইন ব্লক যদি হয় তখন যে জিনিসটা হয়, এই দুইজনের বৈশিষ্ট্যই কিন্তু হচ্ছে ইনলাইন ব্লকে আছে। সেটা কিভাবে, ইনলাইনে আপনার হচ্ছে ইনলাইন ব্লক বললে একটা ইনলাইন এলিমেন্ট যেভাবে হচ্ছে আরেকজনকে পাশে বসতে দেয়, ঠিক ও বসতে দিবে। প্লাস আবার যতটুকু জায়গা জুড়ে সে নিজে বসছে ততটুকু জায়গা একবারে ব্লক করে ধরে বসবে। কিভাবে, আসেন দেখাই। আমি এই H1টাকে ধরলাম, ধরে দেখেন একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি এখানে বলতেছি ডিসপ্লে, ও তো ব্লক আছে তাই না, আমি ওকে বলে দিলাম ইনলাইন। একটু ভালো করে নজর করে এখানে দেখবেন, আমি যখন উপরে হোভার করতেছি একটু খেয়াল করে দেখছেন, জাস্ট এতটুকু জায়গা জুড়ে কিন্তু নীল রঙের আভাটা দেখা যাচ্ছে, বাকি আর দেখা যাচ্ছে না, তাই না? এই দেখেন তো বাকি আর কিন্তু কোনো জায়গায় নাই। বাট এখানে দেখেন এই যে ব্লক লেভেলের এই এলিমেন্টটা একটু খেয়াল করে দেখেন তো, নীল রঙের জায়গাটা পুরো জায়গা তো আছেই। প্লাস এখানে দেখছেন যে কি উপরে একটু নিচে একটু কমলা রঙের একটা জায়গা দিয়ে সে যে ধরে রাখছে কিছুটা অংশ, দেখছেন? এটা কিন্তু মার্জিন। বাট এইখানে দেখেন জাস্ট যতটুকু জায়গা হচ্ছে ও বসে ততটুকু জায়গায়, এখানে কিন্তু হচ্ছে কমলা রঙের কোনো আভা কিন্তু নাই। আসেন এবার এটাকে ইনলাইন ব্লক বলা যায়।
এবার খেয়াল করে দেখবেন পরিবর্তনটা কি আসে। আসেন ওর উপরে ধরি আবার, এবং ওর উপরে ধরার পরে একটু খেয়াল করে দেখছেন যে হচ্ছে ওর নীল রঙের আভাটুকু এতটুকুই, বাট নতুন যে পরিবর্তনটা আসছে সে কিন্তু এই এতটুকু জায়গাকে ব্লক করে মানে পুরোটা নিজে দখল করে বসে। এতক্ষণ কিন্তু ইনলাইন এলিমেন্টে একটা ইনলাইন এলিমেন্ট কিন্তু জায়গা দখল করে বসতে পারে না, ব্লক লেভেল এলিমেন্ট সে আবার পুরো জায়গাটা দখল করে বসে। কিন্তু আপনি যদি ইনলাইন ব্লক বলেন সে কি হবে, সে কিন্তু হচ্ছে দেখেন এই যে তার টেক্সট এতটুকু জায়গাতে শেষ, সে এতটুকু জায়গা পুরোটা কিন্তু হচ্ছে ছেড়ে দিছে, প্লাস সে আবার এই যে যতটুকু জায়গা জুড়ে সে বসে সে কিন্তু ওই জায়গাটা পুরোটা দখল করে বসে। এটা বুঝলাম কিভাবে, এই দেখেন এখানে উপরে নিচে না কমলা রঙের একটা আভা দেখতে পারবেন আমি যদি হোভার করি, ঠিক আছে? দেখবেন এই আমি যদি জাস্ট হচ্ছে ব্লক কথাটা কেটে দেই, খালি যদি ইনলাইন লিখি তাহলে দেখবেন এটা দেখা যাবে না, ঠিক আছে? তো এবার আমি এটাকে কি করতেছি, ইনলাইন ব্লক বানাইতেছি, ব্লক, দেখেন। আবার এই যে নিচের এলিমেন্টটাকে এটাকেও ইনলাইন ব্লক বলেন, দেখবেন দুইজনের পাশাপাশি চলে আসবে, ঠিক আছে? ডিসপ্লে ইনলাইন ব্লক, দেখেন। ধরেন ওকে, ওকে ধরেন ওরা ইনলাইনের মতন পাশাপাশি বসতে দিছে, বাট যতটুকু জায়গা জুড়ে বসে ততটুকু জায়গা তো সে ব্লক করে ধরে রয়েছে, বাট ওরা কিন্তু হচ্ছে ইনলাইন এলিমেন্ট হিসেবেই আছে, ওরা কিন্তু কি করে না ইনলাইন ব্লক হয়নি, ওদেরকে যেহেতু আমি বলি নাই। তো আশা করি আপনারা তিনটা কাজ বুঝতে পারছেন। এগুলো ইনশাল্লাহ হচ্ছে যখন আরো সামনে যাব তখন মোটামুটি আরো হচ্ছে আমাদের আইডিয়া ক্লিয়ার হবে। আসেন আরেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করে আজকে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে মার্জিন আর প্যাডিং নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? মার্জিন আর প্যাডিং জিনিসটা কি, দেখেন একটু ভালো করে খেয়াল করে বোঝার চেষ্টা করবেন, খুব ভালো করে বুঝবেন নাহলে কিন্তু সমস্যা হবে। মার্জিন আর প্যাডিং খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, এবং এটা আমাদের লাগবেই। এবং এই মার্জিন আর প্যাডিং এর সাথে আরো একটা বিষয় রিলেটেড, সেটাকে বলা হচ্ছে বক্স মডেল কনসেপ্ট, সিওএনসিইপি কনসেপ্ট। এটাও খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখন এই দুইটাই হচ্ছে বোঝার চেষ্টা করব। মার্জিন আর প্যাডিং এর কাজ কি? মার্জিনের কাজ হচ্ছে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্ট দূরে সরায়ে বসানো। ধরেন যে আপনি হচ্ছে এই যে কন্টেন্ট এখানে একটা বক্স বসাইছেন, এর নিচে এখানে একটা বক্স, বাট আপনি চাচ্ছেন এই যে ডিফল্ট অবস্থায় কন্টেন্টের বক্সগুলো কিন্তু লেগে লেগে থাকবে, বাট আপনি যদি চান ওর থেকে ওকে দূরে সরাবেন সেক্ষেত্রে আপনাকে মার্জিন ব্যবহার করতে হবে, ঠিক আছে? সো মার্জিনের কাজ কি, একটা কন্টেন্ট থেকে একটা কন্টেন্টকে সে হচ্ছে দূরে সরাবে। হ্যাঁ, সে হচ্ছে দেখেন আমরা যে ওয়েব পেজ, হ্যাঁ আমরা যে ওয়েব পেজে কাজ করতেছি তাই না, আমরা তো হচ্ছে কি ওয়েবসাইটে কাজ করতেছি, রাইট? ওয়েবসাইট তৈরি করার আমরা কনসেপ্ট আমরা হচ্ছে শিখতেছি এখানে। তো আমাদের যে ওয়েব পেজ, এই ওয়েব পেজে কিন্তু হচ্ছে চারটা দিক, ভালো করে বোঝার চেষ্টা করবেন চারটা দিক কি। এটা হচ্ছে উপরে, ডানে, বাঁয়ে, নিচে, তাই না? সংক্ষেপে বলতে গেলে টপ, বটম, লেফট, রাইট। ওয়েব পেজের চারটা দিক। তো আপনি একটা কন্টেন্ট থেকে একটা কন্টেন্টকে, ধরেন হচ্ছে এই দুইটা কন্টেন্ট যদি পাশাপাশি থাকে, আপনি যদি ওকে এই দিক থেকে সরাতে চান, আপনি কিন্তু হচ্ছে রাইট থেকে জায়গা দিয়ে বা লেফট থেকে জায়গা দিয়ে সরাতে পারেন, ঠিক আছে? উপর থেকে সরাতে গেলে টপে, বটম থেকে সরাতে গেলে যে নিচে থেকে সরাতে গেলে বটমে, তাই না? তো আমরা জাস্ট মনে রাখবো এটাই যে আমরা যে ওয়েব পেজটা ব্যবহার করতেছি, আমাদের ওয়েব পেজের চারটা দিক, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে বটম, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। এর সাথে সাথেই যে বিষয়টা মাথায় রাখতে হবে যে মার্জিনের কাজ হচ্ছে একটা কন্টেন্ট থেকে একটা কন্টেন্টকে দূরে সরানো। আর প্যাডিং এর কাজ কি? প্যাডিং এর কাজ হচ্ছে কন্টেন্টকে ভিতর থেকে বড় করা, কন্টেন্টকে ভিতর থেকে বড় করা, ঠিক আছে? তো আসেন আমরা এটা হয়তো বা এখনো বুঝি নাই, আমরা একটু এক্সাম্পল দেখলে আমরা হচ্ছে বুঝতে পারবো। জাস্ট আমি এখানে একটা ডিভ নিলাম, এই ডিভটার নাম দিতেছি হচ্ছে আমি বক্স। এখানে কিছুই নাই, কিছু থাকার দরকারও নাই, জাস্ট এখানে একটা বক্স নিলাম, ডট দিয়ে এখানে একটা বক্স, ঠিক আছে? তো এখানে এটার এক্সিস্টেন্স বোঝানোর জন্য আমরা জোর করে একটা উইথ দিব, 100 পিক্সেল এটার উইথ, হাইট, জাস্ট এই এক্সাম্পলটা দেখার জন্য এটা তো লাগবে, তার জন্য এটা দিতেছি, না হলে এটা এইভাবে আমরা করতাম না, ঠিক আছে? জাস্ট এই এক্সাম্পলটা বোঝার জন্য। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতেছি, ব্যাকগ্রাউন্ড কালার রেড, একটু রিলোড দিই, এখানে একটা বক্স আমরা দেখতে পাচ্ছি, রাইট? এবার আরেকটা বক্স যদি আমি নেই, ধরেন এইটাও আমার বক্স, বাট এই বক্সটা ধরেন হচ্ছে বক্স ওয়ান, ঠিক আছে? এটা বক্স ওয়ান, এবং বক্স ওয়ানেও সেম টাইপের এই জিনিসগুলোই থাকবে, খালি ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে একটু ডিফারেন্ট, ধরেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু, রিলোড দেন তো, দেখেন তো চলে আসছে। কিন্তু এখন আমি চাইতেছি ওকে এই যে উপরে যে কন্টেন্টটা,
হ্যাঁ, আমি এই কন্টেন্টটা ধরেও এই নিচের কন্টেন্টটাকে সরাতে পারি, বা এই নিচের কন্টেন্টটা ধরেও উপরের কন্টেন্ট থেকে ওকে সরাতে পারি। আমি যদি ওকে মানে এই যে এই কন্টেন্ট থেকে এই কন্টেন্টটা সরাতে চাই, সেক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে? মার্জিন। আবার আমি যদি একটা কন্টেন্টকে ধরে ওকে নিচের ভিতর থেকে জায়গা দিয়ে যদি ওকে বড় করতে চাই, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাকে দিতে হবে কি? প্যাডিং। এক্সাম্পলটা একটু সহজ করে বোঝার চেষ্টা করেন। ধরেন যে আপনার দুইটা ফ্রেন্ড, ঠিক আছে, জাস্ট ফর সে এরকম কাইন্ড অফ লাইক, ধরেন হচ্ছে যে এইটা একটা চেয়ার, এটা একটা চেয়ার, তো দুইজন ফ্রেন্ড পাশাপাশি বসলেন, গরম লাগতেছে একটু সরে বসলেন, কাইন্ড অফ এটা কিন্তু হচ্ছে মার্জিনের একটা এক্সাম্পল। আর যদি প্যাডিং এর একটা এক্সাম্পল দিতে যাই, কাইন্ড অফ ধরেন এমন খাওয়া খাইছেন যে মনে করেন যে হচ্ছে এতটুকু সাইজ ছিল আপনার, এখন বিশাল হয়ে মোটা হয়ে গেছে, মানে ভিতর থেকে জায়গা নিয়ে মোটা হয়েছেন, খেয়ে খেয়ে মোটা হয়েছেন। তো এটা কিন্তু হচ্ছে প্যাডিং এর কাইন্ড অফ একটা এক্সাম্পল। আসেন আমরা এটা একটু করে দেখি, ঠিক আছে? তো আমি এইখানে আমি আসেন এই যে ব্লু যেটা, এই ব্লুতেই কাজ করি। হ্যাঁ, উপরে ওইটা থাকুক, আমি ব্লুতেই কাজ করব। ব্লুতে কাজ হবে এরকম যে আমি মার্জিন দিচ্ছি, দেখেন এখানে এম এ আর জে এন মার্জিন, ঠিক আছে? এই যে মার্জিনটা আমি দিলাম, মার্জিনটা আমি বললাম এখানে 100 পিক্সেল। এই যে 100 পিক্সেল বলছি না, দেখেন শুধু 100 পিক্সেল বলার কারণে কি হবে একটু ভালো করে খেয়াল করে দেখেন। আপনি কিন্তু বলছেন 100 পিক্সেল, এখানে একটা ভ্যালু দিচ্ছেন, বাট এই একটা ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে একটা ভ্যালু হিসেবে কাজ করে, এই একটা ভ্যালুই চারটা ভ্যালু হিসেবে কাজ করছে এখানে। মার্জিনের কাজ কি বলছিলাম আমাদের? হচ্ছে মার্জিনের কাজ হচ্ছে কন্টেন্টকে বাহির থেকে সরানো। দেখেন ওর থেকে কিন্তু ও সরছে, বাট একটু দেখে বোঝার চেষ্টা করেন তো কিভাবে সরছে। উপর, তারপর হচ্ছে নিচ, মানে টপ বটম লেফট রাইট, মানে চতুর্দিক থেকে 100 পিক্সেল সরে গেছে। অ্যাকচুয়ালি আপনি যখন বলবেন যে মার্জিন 100 পিক্সেল, এই জিনিসটা মানে কি জানেন? এই জিনিসটা মানে হচ্ছে সে আপনার কন্টেন্টকে টপ বটম লেফট রাইট চতুর্দিক থেকে জায়গা দিয়ে সে হচ্ছে 100 পিক্সেল সরাবে। আসেন একটু ধরি, এই যে এখানে ধরেন, খেয়াল করে দেখছেন এখানে যখন আমি ধরতেছি, ওর এই পাশে কিন্তু কমলা রঙের একটা আভা দেখা যাচ্ছে। দেখছেন এখানে যে এখানে একটা কমলা রঙের, তারপর এখানে ধরলে এই যে নিচে একটু কমলা রঙের, উপরে। এখন আপনাদের মনে হতে পারে ভাইয়া এখানে তো পুরোটাই কমলা রঙের, বাট আমি তো এত বড় মার্জিন দেই নাই। অ্যাকচুয়ালি এই কন্টেন্টটা পুরোটাই এদিক থেকে ফাঁকা, এখানে কিন্তু কোনো কন্টেন্ট নাই, এই কারণে সে ব্লু মানে ওই কালারটা পুরোটা কমলা রঙের কালারটা সে হচ্ছে পুরোটাই দেখাইতেছে। বাট এই যে কমলা রঙের যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, মানে দেখতে পারতেছি, এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি মার্জিন। ঠিক আছে, একটু যদি খেয়াল করেন যে মার্জিন দেখছেন, মার্জিনের উপরে এখানে যদি ক্লিক করেন এই যে দেখেন মার্জিন টপ রাইট বটম লেফট, টপ রাইট বটম লেফট, সে হচ্ছে চতুর্দিক থেকে 100 পিক্সেল করে সরাই দিচ্ছে। এইটা একটা মার্জিন লেখার একটা সিস্টেম। আবার মার্জিন লেখার আরো একটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে সিস্টেম শিখিয়ে দিচ্ছি। মার্জিন আপনি ইচ্ছা করলে এইভাবেও লিখতে পারেন, ধরেন হচ্ছে 50 পিক্সেল বাই 100 পিক্সেল, ঠিক আছে, 50/100 পিক্সেল। যখন আপনি মার্জিন লিখে একটা ভ্যালু লিখবেন, এইটার মানে কিন্তু হচ্ছে টপ বটম লেফট রাইট, মানে চতুর্দিক থেকেই সে হচ্ছে 100 পিক্সেল ছেড়ে দিবে। বাট আপনি যখন দুইটা ভ্যালু লিখবেন, এই দুইটা ভ্যালু লেখার মানে কি? এই যে প্রথম ভ্যালুটা, ও কাজ করবে হচ্ছে টপ বটমের জন্য, টপ বটম। আর এই যে পরের যে ভ্যালুটা দিচ্ছেন না, এটা কাজ করবে হচ্ছে লেফট রাইটের জন্য, LEFT, লেফট আর আই GHT। আসেন একটু চেক করে দেখি, একটু রিলোড দিই, খেয়াল করে দেখি, ওর উপর হোভার করি, দেখেন তো টপ বটমে 50 পিক্সেল দেখছেন, খেয়াল করে দেখেন। আর লেফট রাইটে কিন্তু 100, এই যে এই পাশে কিন্তু 100 আছে, এই পাশেটা ভালো করে বোঝা যাচ্ছে না, পুরো পোর্শনটাই ফাঁকা তো, বাট একটু খেয়াল করে দেখেন তো, এই যে এইবার ক্লিক করেন, টপ 50, বটমেও কিন্তু সে 50, রাইট লেফটে কিন্তু 100। মানে আপনি যখন মার্জিন লিখবেন হচ্ছে দুইটা ভ্যালু দিয়ে, ঠিক আছে, একটা ভ্যালু দিয়েও লেখা যায়, দুইটা ভ্যালু দিয়েও লেখা যায়। যখন দুইটা ভ্যালু দিয়ে লিখবেন, তখন হচ্ছে প্রথম ভ্যালুটা হচ্ছে বোঝাবে কি টপ বটম, আর পরেরটা হচ্ছে লেফট রাইট। সো এটা দুইটা ভ্যালু দিয়ে লিখলে এটা হবে। বাট আরো একটা মজার বিষয় খেয়াল করেন, আপনি কিন্তু ইচ্ছা করলে তিনটা ভ্যালু দিয়েও লিখতে পারেন, MARGIN মার্জিন লিখে তিনটা ভ্যালু, ধরুন হচ্ছে আমি একটা দিলাম 30 পিক্সেল, একটা দিলাম হচ্ছে 50 পিক্সেল, আর একটা দিলাম হচ্ছে 70 পিক্সেল। এখন কিভাবে কাজ করবে? এখন কাজের যে সিস্টেমটা, সেটা হচ্ছে এই 30 ও কাজ করবে হচ্ছে টপের জন্য, এই 50 কাজ করবে হচ্ছে লেফট রাইটের জন্য, আর এই 70 কাজ করবে হচ্ছে বটমের জন্য। আমি আবার বলতেছি, ভালো করে খেয়াল করেন। প্রথম 30 ও শুধুমাত্র টপ, শুধু টপ। পরের 50 যে, ও কাজ করবে লেফট, LEFT লেফট এবং রাইট দুইটাই। আর তারপর যে 70, সে হচ্ছে বটমের জন্য। আসেন একটু চেক করে দেখি আসলে কাজ হচ্ছে কিনা, রিলোড দেন।
এবার একটু হোভার করেন তো, একটু খেয়াল করে দেখবেন এই যে উপরে কিন্তু দেখেন 30, তারপরে এখানে খেয়াল করে দেখছেন লেফট রাইট, আর এই যে বটমে দেখেন এখানে এই যে 30টা। হ্যাঁ, এটা ইচ্ছা করলে কিন্তু আপনি এখান থেকেও দেখেন, এই যে এখান থেকে 30, তো দেখেন এখানে 30 দিছি না, একটু খেয়াল করে দেখবেন এই যে উপর থেকে, হ্যাঁ উপর দিকে খেয়াল রাখেন। আমি এখান থেকে বাড়ি দিচ্ছি, দেখছেন উপর থেকে যে নামতেছে, দেখেন তো 90, কিন্তু মানে উপর থেকে কিন্তু এখন সে 90 পিক্সেল। এটা কিন্তু হচ্ছে লেফট রাইট, দেখবেন লেফট থেকে হচ্ছে সরে যাচ্ছে, রাইট এদিকে অনেক জায়গা, এই কারণে সে কিন্তু হচ্ছে ওই একটা পাশ থেকে সরতেছে। বাট আসলে কিন্তু হচ্ছে সে জায়গা কিন্তু দুই জায়গা থেকেই নিতেছে, এটাতে কোনো সন্দেহ নেই। আর 70 দেখেন, এটা বাড়লে দেখবেন এই যে নিচে থেকে দেখেন বাড়তেছে। এবং এগুলিকে চারটা ভ্যালু দিয়েও লেখা যায়। মার্জিন দিয়ে আপনি যদি বলেন 10 পিক্সেল, 20 পিক্সেল, আর এখন এটা কি হবে, এই জিনিসটা হচ্ছে কাইন্ড অফ ঘড়ির কাঁটার মতন ঘুরবে। যেমন ঘড়ির কাঁটা প্রথমে থাকে টপে, টপ থেকে যাবে হচ্ছে রাইটে, তারপরে বটম, তারপর হচ্ছে লেফট। এই 10 টপের জন্য, রাইট, বটম, লেফট। দেখেন, ধরেন ওকে, এই দেখেন এই যে 10 দিচ্ছেন না, এটা এটা যদি বাড়ান কমান দেখেন উপর থেকে বাড়তেছে, কমতেছে। এই 20 হচ্ছে, এই 20 কিন্তু হচ্ছে এই যে রাইটের জন্য, বাট এখানে যেহেতু পুরো জায়গাটা ফাঁকা, এই কারণে কিন্তু এটা ভালো করে বুঝতে পারতেছি না আমরা। দেখেন এই যে বটম থেকে হচ্ছে সে বাড়তেছে করতেছে, দেখছেন। আর এটা দিলে এটা হচ্ছে লেফট, মানে ঘড়ির কাঁটা ঠিক যেইভাবে ঘুরে ঠিক সেইভাবে হচ্ছে ও ঘুরবে। এইভাবে চারটা ভ্যালু দিয়েও লিখতে পারেন। আবার আবার ইচ্ছা করলে এইভাবে আপনারা আলাদা আলাদা করেও লিখতে পারবেন। আমি আপনাদেরকে সব সিস্টেমই দেখাই দিলাম। আর কাজের জন্য যখন যেইভাবে লেখা দরকার ঠিক আমরা ওইভাবে লিখবো। হ্যাঁ, কাজ করতে গেলে ইনশাল্লাহ হচ্ছে আরো ভালো ক্লিয়ার হবে। সেম কিন্তু প্যাডিংটাও, আসেন প্যাডিংটা একটু দেখাই খালি। কন্টেন্টটা এখানে বসে রয়েছে তাই না? এখন তো কি হয়েছে খেয়াল করে দেখছেন, কন্টেন্টটা কিন্তু মাঝখানের এই যে এই বক্সটা এখানে, বাট সে চতুর্দিক থেকে 100 পিক্সেল জায়গা নিয়ে মোটা হয়ে গেছে।